দর্শক শুভ সকাল, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা খেলাধুলার বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি এস এম আব্দুল শাকুর। আর খেলাধুলার বিশ্লেষণ নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজনে আমরা বিশেষ বিশেষ বিষয় নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি দর্শক। আর নিশ্চয়ই আপনারা পাড়া মহল্লা কিংবা স্কুল কলেজ যে কোনো জায়গা থেকেই হোক শরীর চর্চা কিংবা বডি বিল্ডিং করেননি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে প্রশ্ন হচ্ছে যে সেটি কি জেনে শুনে ঠিক মতো আমরা করতে পারছি? আমরা যারা বডি বিল্ডিং এর সাথে জড়িত আছি তারা কি ভেবেছি কখনো যে এই বডি বিল্ডিংটাকেও ক্যারিয়ার হিসেবে ভাবা যায়? এগুলো কি ভাবার কথা ছিল আমাদের? হ্যাঁ, ভাবতে পারেন, কিন্তু কারণ বদলে গেছে কিন্তু ক্রীড়াঙ্গন। যেহেতু ক্রীড়াঙ্গন বদলে গেছে, খেলাধুলারও নিয়ম কানুন বদলেছে, প্রেজেন্টেশন বদলেছে। আর আজকের এটিএন স্পোর্টস টাইমের পুরো পর্বটাই আমরা সাজিয়েছি বাংলাদেশের বডি বিল্ডিং এবং তার সম্ভাবনা নিয়ে। সে কারণে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাথে সম্পৃক্ত দুজন মানুষ আমাদের সাথে আছেন। চলুন শুরুতেই তাদেরকে স্বাগত জানাই। রয়েছেন সাবেক মিস্টার বাংলাদেশ এবং বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শুভ সকাল আপনাকে। আসসালামু আলাইকুম। এবং সাম্প্রতিক সময় আমরা ঢাকাতে দেখেছি নিয়মিত আসর সেটি হচ্ছে মিস্টার ঢাকা, এবং সেই মিস্টার ঢাকার এই আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি এবং আপনি ন্যাশনাল জাজ হিসেবে কাজ করছেন নুরুল ইসলাম খান নাইম। কেমন আছেন আপনি? শুভ সকাল। থ্যাংক ইউ, ভালো আছি। অনেকেরই প্রশ্ন থাকতেই পারে, যদিও বডি বিল্ডিং সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু তারপরে আসলে নিয়ম জেনে বডি বিল্ডিং করা, নিয়ম না জেনে বডি বিল্ডিং করা, এই দুইয়ের মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। সো বডি বিল্ডিংটা আসলে আপনারা মানে সাংগঠনিক পর্যায়ে, আপনি যেহেতু নিজেই মিস্টার বাংলাদেশ হিসাবে সে 1979 সালে খেতাব নিয়েছেন এবং এখনো বডিটাকে ঠিক রেখেছেন এই বয়সেও, তো একটু যদি বডি বিল্ডিংটাকে আমাদের প্রথমে একটু বর্ণনা করে আমাদের দর্শকদের জন্য শোনান। বডি বিল্ডিং একটা স্পোর্ট, একটা হেলদি লাইফস্টাইল, একটা এন্টি এজিং লাইফস্টাইল এবং অন্যান্য স্পোর্টসের এটা একটা পরিপূরক ব্যবস্থা। আপনি একজন ভালো ক্রিকেটার হতে চান, ভালো ফুটবলার হতে চান, আপনার দক্ষতাটাকে যদি আপনি সুন্দরভাবে প্রয়োগ করতে চান তাহলে জন্য শক্তির প্রয়োজন, এবং সেই শক্তিটা মাসেল ডেভেলপমেন্টের, মাসেলের কোয়ালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব, এবং সেটা বডি বিল্ডিং চর্চার মাধ্যমে এটা করা সম্ভব। আর এটা একজন মানুষকে তার এই যে আমাদের অনেক অ্যাংজাইটি থাকে, অনেক কিছু থাকে, এর জন্য যে সোমাটিক প্রবলেমগুলো হয়, অস্বস্তি ভাব, এগুলো আপনি বডি বিল্ডিং করার মাধ্যমে কিন্তু আপনি অনেক রিল্যাক্স ফিল করতে পারবেন। এবং আজকে যে যুব সমাজরা যারা নিজেকে রিল্যাক্স করার জন্য মাদকের আশ্রয় নেয়, তারা কিন্তু এই বডি বিল্ডিং চর্চার যদি শুরু করে, তারা কিন্তু ন্যাচারালি তার স্বাস্থ্য ভালো রেখে এবং সবকিছু ঠিক রেখে সুন্দর জাতি গঠনে তারা ভূমিকা পালন করতে পারে এই বডি বিল্ডিং চর্চার মাধ্যমে। এবং আমাদের যারা তরুণ প্রজন্ম, যেমনটা বলছিলেন নজরুল ভাই, যে তারা মাদককে ফেলে দিয়ে বডি বিল্ডিং এর মাধ্যমে নিজেদের সময়টাকে কাজে লাগাতে পারে। আমরা ঢাকার মানে পুরান ঢাকার কথা যদি বলি, ঢাকার সেখানে আমরা দেখেছি বেশ কিছু জিম আছে এবং সেখানে নিয়মিত চর্চাগুলো হয়, একটা ভালো পরিবেশে তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে আপনাদের যে মিস্টার ঢাকা যে আয়োজনটা নিয়মিত আপনারা করেন, সেই আয়োজনের এবারের যে আয়োজনটি ছিল সেখানে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ আলহাজ সাইদ খোকন তিনিও এসেছিলেন, কথা বলেছেন। তার কথাগুলো আমরা শোনার চেষ্টা করবো। তার আগে এবারের যে আয়োজনটি, সেই আয়োজন নিয়ে যদি একটু বলেন। থ্যাংক ইউ। এবারের আয়োজনটা আমরা একটু মানে ভিন্নভাবে করেছি। আগে যেমন মিস্টার ঢাকা করতাম, সাধারণত পুরান ঢাকার লোকজনই খেলায় অংশগ্রহণ করত, কারণ আগে কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় জিম ছিল না। কিন্তু এখন মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি জানেন মানে উপজেলা পর্যায়ে জিম আছে, উপজেলা পর্যায়েও কিন্তু জিম আছে। যার জন্য এবার আমরা ঢাকাকে পুরো দেশব্যাপী করেছি, যে দেশ থেকে মানে নাম দিয়েছেন মিস্টার ঢাকা, কিন্তু করেছেন দেশব্যাপী, যে দেশ থেকে যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি কেউ অংশগ্রহণ করে, কোনো সংস্থা বা যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তো আমরা এবার ব্যাপক সাড়া পেয়েছি, 80টি ক্লাব বা সংস্থা এবং প্রায় 200-র মতো প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে। এটা আসলে আমাদের জন্য খুব মানে বিশেষ করে বডি বিল্ডিং এর জন্য খুব একটা ভালো অ্যাচিভমেন্ট আমি বলবো। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ প্রথমে করে হলো মানে হলো শরীর চর্চার জন্য, কিন্তু পরবর্তীতে তারা বডি বিল্ডিং এ চলে আসে, শরীর চর্চা থেকে আস্তে আস্তে বডি বিল্ডিং এর দিকে চলে আসে। আমরা দেখতে লক্ষ্য করব বাংলাদেশ সেনাবাহিনী এবার ফার্স্ট হয়েছে আমাদের যে মিস্টার ঢাকায় টিম চ্যাম্পিয়ন হয়েছে। আর হলো বাংলাদেশ জিম হয়েছে
সেকেন্ড। তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এতটা ছিল না আগে, কিন্তু এখন এই বডি বিল্ডিংটা তাদের একটা রপ্ত করতেছে, তারা একটা ভালো ডেভেলপমেন্ট করতেছে, এটাও আমাদের জন্য খুব ভালো। ওকে, দর্শক আপনাদের কি বলছি, চাইলে আপনারাও অংশ হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই জন্য সরাসরি ফোন কল দিয়ে স্কলে দেখালো নাম্বারে আপনি আপনার ফোন কল করে আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে পারেন, যে আপনি যদি বডি বিল্ডার হয়ে থাকেন বা বডি বিল্ডিং করতে চান, তবে সেক্ষেত্রে শুরুটা কিভাবে করবেন, ফুডিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলোতে কি মানে ভাবে প্রিপারেশন নিতে হবে, কত ঘন্টা আপনার জিম করবেন বা প্র্যাকটিস করবেন, বা কেরিয়ারটাও জিম মানে করে বা বডি বিল্ডিং করে আসলে আপনি কেরিয়ার হিসেবে নিয়ে যেতে পারবেন কিনা, এই ধরনের নানাবিধ প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন সেই কথাগুলো, কিংবা আপনার যে কোনো বিশেষ প্রশ্নগুলো নিয়ে আমাদের ফেসবুক পেজেও আপনি থাকতে পারেন, facebook.com/ATN Sports Time। সেখানে আপনি যদি আপনার মন্তব্যগুলো পাঠান, সেগুলো নিয়ে আমরা আয়োজন করব নতুন নতুন পর্ব, কারণ আমাদের ATN Sports Time শুধুমাত্র আপনাদেরই জন্য। যে কথাগুলো বলছিলাম আসলে, বা আপনারা দুজনের আলোচনার মধ্যে এসে আমার একটা প্রশ্ন জেগেছে, যেটা আমি মাত্র দর্শকদের জন্য বলছিলাম, যে যখন কেউ বডি বিল্ডিং শুরু করবার, যে কোনো স্পোর্টস এর ক্ষেত্রে তার ফুডিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, যে সে কতক্ষণ প্র্যাকটিস করবে, কি কি বিষয়গুলোর দিকে সে আসলে মনোযোগী হবেন, সেই বিষয়গুলো যদি একটু নজরুল ভাই বলতেন। বডি বিল্ডিং করতে হলে খুবই ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, তার মধ্যে ব্যালেন্স ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট, রেগুলার এক্সারসাইজটা ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা বডি মাসেলটা ডেভেলপমেন্টের জন্য প্রপার ট্রেনিং করতে হবে। আচ্ছা, তো সেই জায়গা থেকে এসে ইনস্ট্রাক্টরের ভূমিকাটা কি পরিমাণ, একজন প্রশিক্ষক কি ভূমিকা রাখতে পারে একজন বডি বিল্ডারকে তৈরি করতে? হ্যাঁ, সে তার প্রপার টেকনিকটা, প্রপার ফর্মটা তাকে বোঝাতে পারে, এবং সে যাতে ঠিক ট্রেনিংটা করে সেজন্য সে একজন কোচ ভূমিকা রাখতে পারে, তার খাওয়া দাওয়ার ব্যাপারে চার্ট দিতে পারে, ডায়েটিশিয়ানেরও ভূমিকা একজন বডি বিল্ডিং কোচের। কত ঘন্টা তাকে প্র্যাকটিস করতে হবে, মানে এরকম কোন ধরাবাঁধা ব্যাপার আছে কিনা? আপনি অ্যাকচুয়ালি মিনিমাম হচ্ছে ঘন্টাখানেক, তারপরে হচ্ছে যে আপনি যদি খুব হায়ার লেভেলে ইয়া করতে তাহলে 2 ঘন্টা। হ্যাঁ, এই ধরনের ইয়ার আপনার টার্গেট অনুযায়ী ইয়ার। ওকে, মানে আমি কতটা মানে সহ্য করতে পারি, আমি আমাকে কোথায় নিয়ে যেতে পারি, আর সবকিছু আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। ওভারনাইট কিন্তু এটা করাটা, মানে হঠাৎ করে কেউ একজন মনে হলো যে আমার বয়স 30, আমি এখন বডি বিল্ডিং করবো, সেটা মনে হয় ঠিক হবে না। যে কোনো বয়সেই করা যাবে, তবে স্টার্টটা সহনীয় পর্যায় থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হাই লেভেলের দিকে যেতে হবে। ওকে, এবছরে আপনারা যে আয়োজনটা করলেন, এবং সেই আয়োজনটা একটা ধারাবাহিক আয়োজন, আমি মিস্টার ঢাকার কথাই বলছি, গত আয়োজনের থেকে এবছর আপনি বলছেন যে পার্টিসিপেন্ট বেড়েছে, এবং এবার আপনারা একটা ব্যাপক পরিসরে করেছেন সারা দেশ থেকে, যদিও নাম মিস্টার ঢাকা, কিন্তু সারা দেশ থেকে আসলে পার্টিসিপেন্ট আপনারা নিয়েছেন। বডি বিল্ডিং এ কতটা গুণগত পরিবর্তন দেখেছেন, খেলোয়াড়দের মান নিয়ে যদি একটু বলেন এবারে। আসলে সত্যি কথা বলতে বডি বিল্ডিং এ দিন দিন ডেভেলপ হচ্ছে। জি, আমি তো আগেই বলছিলাম যে এখন মানে উপজেলা পর্যায়েও আপনার জিম হয়েছে, মানে আমাদের বডি বিল্ডিং এ এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ হলো সবাই এখন বুঝতে পারছে যে সবার জন্য শরীরচর্চা করা উচিত, বিভিন্ন সুস্থ থাকার জন্য, সুস্থ দেহ সুস্থ মন, এই জন্য সবাই বডি বিল্ডিং এ আসছে, জিমে আসছে। আর জিমে দেখবেন আপনি, জিমে আমাদের প্রচুর আসছে, লোকজন আসছে। তো এদের থেকেই আবার কেউ কেউ বডি বিল্ডিং এ মানে ইন্সপায়ার হচ্ছে যে আমরা বডি বিল্ডিং করবো। ওই যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বডি বিল্ডিং করে কি হবে, মানে লাভটা কি হবে বলতে, এখন আমাদের দেশে আপনি জানেন 5 স্টার 3 স্টার সমমানের বিভিন্ন হোটেল আছে, এগুলো প্রত্যেকটাই মোটামুটি জিম আছে, ভালো জিম। এই জিমগুলা সম্ভবত সাধারণত আমাদের এই বডি বিল্ডিং যারা করেন, যারা মিস্টার বাংলাদেশ হন, যারা মিস্টার ঢাকা হন, তাদের সার্টিফিকেট দিয়ে অন্তত নিয়োগ এগুলো হয়। তো এদের জন্য ভালো একটা আছে, এবং তারা নিজেও যদি জিম করে, নিজে জিম করতে বেশি অতটা খরচ না, মোটামুটি একটা খরচ আছে। যাই হোক, এগুলো তারা নিজেরাও করতেছে অলরেডি বিভিন্ন জায়গায়, পাড়া মহল্লায়। এখন অনেক জিমের আসলে তৈরি হচ্ছে নতুন নতুন। আমাদের একটা পরিসংখ্যানে প্রায় 200টারও বেশি জিম আছে ঢাকায়। হ্যাঁ, 200টারও বেশি। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন আছে 25টি জিম। হ্যাঁ, তো প্রাইভেট যেহেতু জিম হচ্ছে, আর তারাও তো এখানে যে একটা জিম অন্তত 3-4 জন ট্রেনার থাকে, সকাল বিকাল
এই হিসাবে সবারই আছে। আবার আমাদের বডি বিল্ডিং এখন আমরা মানে বিদেশেও কিন্তু ওই বিভিন্ন যেমন মিস্টার এশিয়া, তারপর অন্য যে গেমস গুলা এগুলো কিন্তু অনেকে করে পার্টিসিপেট করে দেশের সম্মান বয়ে আনে, এগুলো কম না। তো একজন বডি বিল্ডিং করলে, ভালো রেজাল্ট করলে অবশ্যই তার ভালো আছে, সুফল আছে। আমরা বিভিন্ন ফেডারেশনের সাথে যখন কথা বলি, বিশেষ বিষয় নিয়ে যখন কথা বলি ভাই, তখন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই আসলে, যে প্রত্যেকটা ফেডারেশনে আমরা জানি যে সেটা যদি ক্রিকেট থেকে শুরু করেন, একেবারেই সবচেয়ে ছোট যে ফেডারেশনটা তারও সমস্যা আছে। তো সেই জায়গা থেকে এসে আপনারা পৃষ্ঠপোষকতা নিয়মিত পান, সেটা আমরা দেখি। তবে সেটা যে মানে প্রতুল সেটা বলার সুযোগ নেই, অপ্রতুলই হয়। তারপরে আপনারা এনএসসি থেকেও কিছুটা অনুদান পেয়ে থাকেন। তারপরে কি মনে হয় যে বাংলাদেশের বডি বিল্ডিং ফেডারেশনকে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি প্রতিবন্ধকতা আপনি পাচ্ছেন, না সেগুলোকে মানে অতিক্রম করতে হলে কি ধরনের সহযোগিতা চান? এটা আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থ্রো স্পন্সর এবং সরকার থেকে এই জিনিসটা আমরা পেলে, আমরা বডি বিল্ডিংকে বাংলাদেশে অ্যাকচুয়ালি বডি বিল্ডিং এর প্রতিভা আছে, কিন্তু একে নার্চার করার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ফেডারেশনে দেওয়া প্রয়োজন, এবং বডি বিল্ডিংটাকে প্রফেশনাল লেভেলে যে কোনো স্পোর্টসে দেখবেন যে আপনি যদি ওইটা প্রফেশনাল লেভেলে না নিয়ে যেতে পারেন, সেই খুব বেশি নতুন খেলোয়াড়ও আসবে না, এবং সেটার অ্যাট্রাকশন আসবে না। আগে একসময় আমরা শখের বসে খেলাধুলা করতাম, কিন্তু এখন কিন্তু মোটামুটি আপনার যে লাইনে প্রফেশনালিজম না আনতে পারবেন, এবং বাচ্চার বাবা মা যারা থাকেন, অভিভাবকদের কথা বলছি, তারা কিন্তু প্রথমেই জানতে চান যে, আমি সে কারণে প্রশ্ন করেছিলাম যে এটা করে হবেটা কি। সে কারণেই কিন্তু তারা একদম ছোটবেলা থেকে এখন শুরু করেন। আগে যেমন অনেক বেশি বয়সে খেলাধুলা শুরু করতেন, এখন আপনি দেখবেন যে হয়তো 3 বছর 4 বছরের বাচ্চাদের নিয়েও কিন্তু ভাবা হচ্ছে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কোন ডিসিপ্লিনে সে যাবে এবং সেটা গেলে সর্বোচ্চ পর্যায়ে গেলে সে সর্বোচ্চ কি বেনিফিট পেতে পারে। তো সেই জায়গা থেকে এসে মানে আমার কাছে একটা জিনিস মনে হয় যে যেখানে আর্থিক সম্পৃক্ততার ব্যাপার সবসময় থাকবে, কিন্তু পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো কি তৈরি হয়েছে? আমাদের কি পর্যাপ্ত সরকারি ব্যবস্থাপনায় জিম আছে যেটা দিয়ে আসলে আমাদের ফেডারেশনের একটা জিম আছে, কিন্তু সেটা ওয়েল ইকুইপড আমরা এখনো করতে পারিনি, আমরা ওই সহযোগিতাটা এখনো আদায় করে নিতে পারিনি সরকার থেকে। ওকে, একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে আপনার সাথে আলোচনায় আসবো, দেখি কি আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি চিটাং থেকে মানুষ বলছিলাম, চিটাং থেকে মানুষ জিম থেকে। ওকে, জি জি, প্লিজ বলবেন কি প্রশ্ন, কি মতামত বা কিছু আছে? হ্যাঁ, আমি নজরুল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ওকে, জি, নজরুল ভাইয়ের কাছে। জি প্লিজ। উনি মানুষ একজন ভালো বডি বিল্ডার এবং কোচ। ওকে, ফাইন। হ্যাঁ, জি জি, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি নজরুল ভাইকে বলতে চাচ্ছি, মানে আমাদের বাংলাদেশের বডি বিল্ডিং আপনার ফিউচারের পরিকল্পনাটা কি, মানে বডি বিল্ডিং আপনার পরিকল্পনা কি, মানে বডি বিল্ডিং এ আপনার কি কি পরিকল্পনা আছে, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা অ্যাকচুয়ালি আর আপনার প্রশ্ন আছে, আমরা একত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, জি, আপনার আর কি কোনো প্রশ্ন আছে সম্পর্কের সাথে? আমরা একত্রে প্রশ্ন উত্তরগুলো নিব। না, আমার প্রশ্নটা হচ্ছে উনি তো বডি বিল্ডিং কে অনেক দূর নিয়ে আসছেন, মানে বাংলাদেশের বডি বিল্ডিং এরকম ছিল না, এখন ওনার নেক্সট মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে কিছু করার কি কোনো পরিকল্পনা আছে কি, মানে বডি বিল্ডিংটাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মানে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক, আপনি দেশীয় খেলাকে প্রমোট করেছেন, অনেকদিন ধরে কাজ করছেন, এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বডি বিল্ডিং কে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আমরা এই জিনিসটা ওই লেভেলে আমাদের প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য আমরা সামনে ওই আমাদের মেয়র সাহেব ও একটা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা সামনে ডিসেম্বরে মেয়র কাপ একটা ভালো ক্যাশ অ্যাওয়ার্ড দিয়ে এবং প্রতিযোগিতা আমরা করতে যাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন স্পন্সরদের সাথে, আপনারা জানেন যে সামাজিক অবক্ষয় বিশেষভাবে প্লেয়ারদের যাতে তারা স্পন্সর করে এবং তাদের কি সিস্টেমে আনতে গেলে প্লেয়ারদের স্পন্সর করবে, এই ধরনের পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। ওকে, মেয়র মহোদয়ের কথা আমরা শুনবো, সেটি আমরা কিছুক্ষণের মধ্যে মেয়র মহোদয়ের যে কথাগুলো বলছিলেন, এবং আমরা মনে হয় যে মেয়র মহোদয়ের কথাগুলো একটু শুনে আসি, যেটা বলছিলেন আসলে, যে তারপরে আবার আলোচনায় ফিরবো আমরা। চলুন আমরা দেখি মেয়র মহোদয় আমাদেরকে কি বলেছেন। আপনারা জানেন যে সামাজিক অবক্ষয় বিশেষভাবে আপনার শহর, গ্রামে, গঞ্জে মাদক একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই সমস্যা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব হবে বলে আমরা মনে করি না। এর জন্য সামাজিক সচেতনতা
এবং পাশাপাশি আমাদের এই যে শারীরিক শরীর চর্চা, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সংস্কৃতির বিকাশ, সর্বোপরি আপনার সুস্বাস্থ্যকে নিশ্চিত করবার যে উদ্যোগ, এটার অত্যন্ত প্রয়োজন এবং এটা এখনই শুরু করার প্রয়োজন। সমাজকে সুস্থভাবে, দেশকে সুন্দরভাবে গড়ে তোলবার জন্য শরীর চর্চার এবং সামাজিক সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আমরা মনে করি এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের যে সমস্ত সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা নিরসন করতে সক্ষম হব। ওকে, হ্যাঁ, মানে ভালো কিছু আশাবাদের কথা আমরা জানতে পেরেছি এবং যেটা আপনিও বলছিলেন, হ্যাঁ, এটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় ইনশাল্লাহ আমরা এক ধাপ এগিয়ে যাব। এবং আমরা আরেকটা জিনিস যেটা বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন থেকে আগামী 2018 সন থেকে যে প্রজেক্টটা আমরা নিতে যাচ্ছি, যে ফিট বাংলাদেশ তৈরি করার জন্য, স্পোর্টসের পাশাপাশি ফিট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের কার্যক্রমটা আমরা চালু করব। ওকে, দারুণ কথা। আসলে রাইম ভাই, আমরা মানে এখনকার সময় আমরা দেখছি যে কিছু মানুষ অনেক বেশি আসলে স্থূলকায় হয়ে যাচ্ছেন, কারণ তাদের ক্ষেত্রে শারীরিক চর্চাটা আসলে কমে যাচ্ছে। আমরা এখন অনেক বেশি দেখা যাচ্ছে যে ঢাকাতে যানবাহনের ব্যবহার করছি, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছি, সেই জায়গা থেকে সে নিজেদের জন্য যে শরীরটাকে টেক কেয়ার করার যে ব্যাপারটা, সেটা আস্তে আস্তে আমরা ব্যস্ততার কারণে ভুলতে বসেছি। জিমিং করার ক্ষেত্রে সেটা আসলে কতটা সহায়ক হতে পারে? আপনি ঠিক বলেছেন। আসলে যেই ঢাকার অবস্থা, আমরা মানে হেঁটে যাওয়ার ইচ্ছা করলেও হেঁটে যাওয়া যায় না, মানে রাস্তা ঘাটের অবস্থা যে, তারপরেও আমাদের নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। আপনি জানবেন যে যে কোনো কিছু খেলাধুলা যাই বলেন, প্রথম হলো এই আপনার হলো কি বলে এটাকে, মানে শরীরচর্চা। সুতরাং শরীরচর্চার বিকল্প নেই, নিয়মিত শরীরচর্চা করতে হবে। আর আমাদের যেটা ওই ফাস্ট ফুড জাতীয় খাবার, যেমন রিচ ফুড বা অন্যান্য যে ফুডগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড না করলে যেভাবে স্থূলতার হয়ে যাচ্ছে মানুষ, তো নিয়মিত শরীরচর্চা এবং আমাদের যে ডায়েট মেনটেন করে যদি আমরা চলি, অবশ্যই ভালো কিছু হতে পারবো, এই আর কি। ওকে, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মহোদয়, আপনি টুর্নামেন্ট কমিটির মেম্বার সেক্রেটারি ছিলেন, তিনিও কথা বলেছিলেন আসলে আমাদের সাথে। তার কথাটাও একটু শুনতে চাই যে মিস্টার ঢাকা নিয়ে তারও বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আসলে। এটাকে আমরা আপনার মিস্টার বাংলাদেশ মেয়র কাপ করতে পারি, যেখানে ইভেন্টগুলোতে বিগ আপনার প্রাইজ মানিগুলো বাড়ানো হবে। দেখা গেছে একটা বডি বিল্ডিং করতে গেলে আপনার অনেক কিছু মানে খেতে হয়, সেটা কিন্তু ওরা বঞ্চিত, যে ওইভাবে যেমন ওনারা সবাই পার্টিসিপেট মানে পাবে, এইভাবেই আমরা আগামীতে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর ইভেন্ট আপনাদের দেব এবং কাজ করে যাব। ভালো, মানে ভালো কথা আসলে বলেছেন। যাই হোক, আমাদের সাথে একটা ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে আবার আপনার সাথে যুক্ত হব। দেখি। হ্যালো দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকুর ভাই, মিরপুর থেকে রোজি। কি রোজি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার কি মানে বডি বিল্ডিং নিয়ে কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা? একটা প্রশ্ন আছে যে আমরা মানে আমার ভাই ও জিম করতেছে, এখন জিম করার পর কোনো কারণে যদি ও সেটা বন্ধ করে দেয়, কোনো প্রবলেম হবে কিনা? ওকে, আর কোনো প্রশ্ন আছে? আমরা উত্তরে যাব। আর হচ্ছে প্রশ্ন, ধরেন আমরা যে মেয়েরা অনেক সময় জিমে যাই বা ইয়োগা করি, এটা করার পর কোনো কারণে যদি আমরা এটা বন্ধ করে দিই, আর যদি কন্টিনিউ করি, আমাদের শারীরিক কোনো প্রতিবন্ধকতা হবে কিনা? ওকে, ভালো প্রশ্ন এসছে। আরো একটা প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আসলে একত্রে আসতে চাই। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সাইমন, ধানমন্ডি এক থেকে বলছি। জি জি, প্লিজ, কোনো প্রশ্ন বা মতামত আছে আপনার? জি, নাইন আমি প্রশ্ন করতে চাই। জি, আপনার কাছে একটা প্রশ্ন। জি করুন, আগে প্রশ্নটি করুন, তারপরে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। জি, আমি নতুন হিসেবে কিভাবে শরীরচর্চা শুরু করতে পারি, আর কত ঘন্টা আমি করতে পারি, আর খাবার দাবারটা কিরকম হবে, এটা আমি জানতে চাচ্ছি নাইম স্যারের কাছ থেকে। ওকে ওকে, ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন জমা আছে, আমি নাইম ভেগে দিয়ে শুরু করি, তারপরে রোজির প্রশ্ন আপনার কাছে আসবো। উনি যে প্রশ্নগুলো করেছেন, কত ঘন্টা আসলে একজন নতুন হিসেবে কিভাবে শুরু করবেন, কত ঘন্টা আসলে সে প্র্যাকটিসটা করবেন, যদি আমাদের আলোচনা এসছে, তারপরও যদি হয়তো মিস করে গেছে। যারা নতুন, সাধারণত তাদের 1 ঘন্টা করে ব্যায়াম করাটা ভালো, কারণ 1 ঘন্টা তাদের ফার্স্টে যদি তারা বেশি করে, দেখা যায় এটা তাদের জন্য সুফল আসবে না। তো প্রথমে মানে সপ্তাহে 6 দিন, হ্যাঁ, নিয়মিত 1 ঘন্টা করে যদি ব্যায়াম করে, তাহলে ভালো রেজাল্ট আসবে তাদের জন্য। আর হলো খাওয়া দাওয়ার ব্যাপারটার কথা বলছে,
মানে খাওয়া দাওয়াটাও আমরা স্বাভাবিক যে খাবার খাই সেটাই, তবে ব্যায়ামের জন্য একটু আলাদা। ডিম, আমরা ডিমটা যেমন কুসুম ছাড়া বলি যে 2টা ডিম অথবা দুধ, এইভাবে আমাদের দেশে যেই খাবারগুলো আছে এগুলো ভালো খাবার। এগুলো তারা যদি একটু বাড়তি খাবার হিসাবে এই ডিম, দুধ, কলা এগুলা, আর স্বাভাবিক খাবার তো আছেই, এই আর নিয়মিত শরীরচর্চা করা, নিয়মিতই করতে হবে। একজন প্রশ্ন করেছিলেন আমাদের যে দুটি তার প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল তার ভাই জিম করতো আগে, এখন জিম করা ছেড়ে দিলে কোনো অসুবিধা আছে কিনা, এটা একটা প্রশ্ন ছিল। এটা জিম যতদিন আপনি প্র্যাকটিস করলেন ততদিন তার বেনিফিটটা পেলেন। যখন আপনি জিম ছেড়ে দিলেন তখন কোনো ক্ষতির কিছু না, তো যে বেনিফিটটা পাচ্ছিলেন, যেমন আপনার হজমটা ভালো থাকা, শরীরটাকে সুস্থ থাকা, তারপরে আপনি যে মেন্টাল এক্সজশনটা ইজি করে ফেলা, ট্র্যাঙ্কুলাইজিং ইফেক্টটা, ওগুলো আপনি পাবেন না। কিন্তু ব্যায়াম একবার শুরু করলে বন্ধ করে দিলে শুধু এতটুকুই যে আপনি ওই যে বেনিফিটটা, ওই বেনিফিটটা পাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু কোনো ক্ষতিকর কোনো ইফেক্ট থাকবে না। আর মেয়েদের ক্ষেত্রে তারা যদি দীর্ঘদিন ধরে এভাবে ইয়োগা থেকে শুরু করে যদি বডি বিল্ডিং গুলো করেন, তাহলে সেখানে কোনো অসুবিধা আছে কিনা? না, এটা কোনোভাবে অসুবিধা, ওই যে বললাম যে যতদিন চর্চায় থাকবেন অতদিন তিনি ওই চর্চার বেনিফিটটা পাবেন, যেদিন চর্চা বন্ধ করবেন সেই বেনিফিটটা পাবেন না। এরকম কি কোনো ব্যাপার আছে যে একটা নির্দিষ্ট বয়সের পরে আর আসলে শরীর চর্চা বা কিংবা যদি বডি বিল্ডিং এর কথা বলি সেটা করতে পারবেন না, এরকম নিয়মিত চর্চা থাকলে জীবনের শেষ দিনের আগ পর্যন্ত ব্যায়াম চর্চা করা সম্ভব। ওকে, যাই হোক, আমরা বিভিন্ন শ্রেণী জানি আসলে, তাই না নাইম ভাই, যে বিভিন্ন ওজন শ্রেণীও আছে আপনাদের, যখন আপনারা বিভিন্ন টুর্নামেন্ট গুলোর আয়োজন করেন, এবং সাম্প্রতিক সময় যেহেতু মিস্টার ঢাকা করেছেন, সেখানেও কি কোনো এরকম শ্রেণীগুলো ছিল, বা এই ইভেন্ট গুলোর মধ্যে কি কি ক্যাটাগরি থাকে? জি, আমাদের 55 থেকে, আমাদের ঢাকায় ছিল 55 থেকে 80 প্লাস পর্যন্ত, মানে 55, 60, 65, 70, 75, 80, 80 প্লাস, এবং মাস্টার শ্রেণী। মাস্টার শ্রেণী হয়েছে যাদের বয়স 40-এর উপর, যদি ইচ্ছা করেছে যে 40-এর বয়স আমার উপর, আমি ইচ্ছা করলে মাস্টার্সে অংশগ্রহণ করতে পারে। তো এবার আমরা সারা পেয়েছি অনেক মুরব্বী যারা 50, 60, 65 বছর বয়সেও আমাদের খেলা অংশগ্রহণ করেছে। আসলে এটা হলো মাস্টার শ্রেণী। আর ওই তো 50 প্রথম তো বললাম, 55 থেকে 80 প্লাস পর্যন্ত ওয়েট ক্যাটাগরি। এর মধ্যে আমাদের এবার যেটা হলো 48টা লোকের মানে আমরা ইডিসি মানে প্রাইজ দিয়েছি। আচ্ছা, এই পুরস্কার নির্ধারণটা কিভাবে হয় সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, যে কিভাবে ইভালুয়েট করি আমরা বডিটা। অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা বডি বিল্ডারকে আমরা ইভালুয়েট করি যে তার প্রপোর্শনেট ডেভেলপমেন্ট কতটুক হলো, তার সিমেট্রিটা কতটুক। সিমেট্রিটা হচ্ছে বিউটি অফ প্রপোর্শন। আচ্ছা, তারপরে হচ্ছে যে তার মাসেল কোয়ালিটিটা, কোয়ালিটিটা হচ্ছে তার ডেফিনেশন, তার ফ্যাট কতটুক কম থাকলো, কতটুক টাইট মাসেল, ডেন্সিটি, এইসব বিভিন্ন ক্রাইটেরিয়া। মানে এগুলো দেখার সময় আপনারা কি তার শরীর স্পর্শ করে দেখেন? না, বাই অবজারভেশন, এক্স্যাক্টলি, একটু ডিস্টেন্সে অবজারভেশনের মাধ্যমে আমরা এটা ইভালুয়েট করতে হয়। ওকে, এবং বাংলাদেশে যারা হয়, যেমন আপনি মিস্টার বাংলাদেশ হয়েছিলেন, মিস্টার বাংলাদেশটা কি মিস্টার এশিয়াতে অংশগ্রহণ করে কিংবা মিস্টার ওয়ার্ল্ডে অংশগ্রহণ করে, এরকম কোন ব্যাপারগুলো থাকে? বা বডি বিল্ডিং এর বিশ্বকাপ আছে কিনা? জাতীয় পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হন তারাই ন্যাশনালি ওই বিদেশে, যেমন আমাদের আইএফবিবি, আমরা আইএফবিবির আন্ডারে আছি, আমাদের ইন্টারন্যাশনাল ফেডারেশন হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস, আইএফবিবি। তারা সারা বছর ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা করে, তারা এশিয়ান কম্পিটিশন করে, এএফবিএফ চ্যাম্পিয়নশিপ, তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করে। এইগুলোতে আমাদের এই যারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, মিস্টার বাংলাদেশ হয়, তাদেরকে যদি আমাদের অ্যাফোর্ডেবল হয়, মানে আমরা যদি অ্যাফোর্ড করতে পারি, তাহলে আমরা তাদেরকে ওই বিদেশে ওই প্রতিযোগিতায় অংশ করতে পারি। আপনার কাছে আসবে একটা ফোন আছে, আমাদের সাথে একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি ধানমন্ডি 27 থেকে বলেছি। নাম? সামনে বলছি। ওকে শাম্মী জি, কোনো প্রশ্ন বা মতামত আছে কি আপনার? শাম্মী, কোনো প্রশ্ন বা মতামত আছে? প্রশ্ন আছে জি প্লিজ। নাইম স্যারের কাছে। হ্যাঁ জি, নাইম স্যারের কাছে প্রশ্ন আছে, বলুন। নাইম স্যার শুনছেন? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়েদের কোনো জিমের ব্যবস্থা আছে কিনা? ওকে, আর কোনো প্রশ্ন আছে শাম্মী আপনার? আমরা একত্রে উত্তর নিব। জিম করলে কি মেদ কমে কিনা? ওকে, ধন্যবাদ।
নাইম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে ঢাকা সিটি কর্পোরেশন আন্ডার আসলে মেয়েদের কোনো জিমের ব্যবস্থা আছে কিনা? থ্যাংক ইউ শাম্মী। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণের কথা বলেছেন, বিশেষ ঢাকা করে, দক্ষিণ হ্যাঁ। সিটি কর্পোরেশনে অলরেডি একটা জিম চালু আছে মেয়েদের? হ্যাঁ, সেটা শুধুমাত্র মেয়েদের? শুধুমাত্র মেয়েদের, Oh, only that's for fine. মেয়ে। ওখানে কোনো ছেলে ইনস্ট্রাক্টর কি মেয়ে? হ্যাঁ, সব মেয়ে। সব মেয়ে। ইনস্ট্রাক্টর, সেবিকা Okay. এবং গার্ড সবই মেয়ে। এটা হলো 41 নম্বর ওয়ার্ডে, Okay. হ্যাঁ, হাজী ফজলুর রহমান মহিলা শরীরচর্চা কেন্দ্র। ওকে, আমাদের মেয়র মহোদয় আরেকটা জিম করতেছে, সেটা হলো দুপখোলা। আচ্ছা। ওইটা এটাও কি শুধুমাত্র মেয়েদের জন্য শুধুমাত্র হবে? মেয়েদের জন্য। ভালো ওটা উদ্যোগ, খুবই মানে ভালো হ্যাঁ, উদ্যোগ হ্যাঁ। আসলে। এবং আমাদের মেয়র মহোদয় আরো করবে এমন আশ্বাস দিয়েছে। তবে মেয়েদের জন্য আর এখন তো একটা চালু আছে, অবশ্যই একটা চালু আছে, এবং ভালো, ওখানে কিন্তু ভালো অনেক মেয়েদের ই করা হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা মানে করার আগে, সেটা হচ্ছে তিনি বলছিলেন যে এতে মেদ কমে যাওয়ার হ্যাঁ, ব্যাপার অবশ্যই অবশ্যই। এখানে মেয়েদের জন্য আলাদা যেমন অ্যারোবিক্স, ইয়োগা এবং মেশিন দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্যায়াম করানো হয়। এটা মেদ 100% তো কমার সম্ভাবনা। জিম দিয়ে যদি না কমা হয়, আর কোনো দিয়েই কমানো সম্ভব না, ডায়েট প্লাস জিম। ওকে, একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আবারও আসছি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি নরসিংদী থেকে আওলাদ বলছি। জি আওলাদ ভাই, কোনো নজরুল ভাইয়ের কাছে। জি নজরুল ভাই শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, অনেকে জিমের মধ্যে খাবার দাবার হিসাবে সাপ্লিমেন্টকে সাপোর্ট করছে, জি এই জন্য অনেক ওদের কাছ থেকে সাপ্লিমেন্টটা বিক্রি করছে। আমার প্রশ্ন হচ্ছে, ওই সাপ্লিমেন্ট কতটুকু উপকারী বা আমাদের জন্য এটা ভালো কিনা? ওকে, আর কোন প্রশ্ন আছে এর সাথে সম্পর্ক? অনেক চিকিৎসকরা বলে থাকে যে ব্যায়াম করতে হলে সাপ্লিমেন্টটা নিতেই হবে, ওদের কাছ থেকে কিনে নিয়ে খেতে হয়, বা অনেকে না বুঝে খায়, এটার কোনো এফেক্ট আছে কিনা? ওকে, ভালো প্রশ্ন। মানে অনেকেই মনে করেন যে শরীর চর্চার সাথে সাপ্লিমেন্টারি খাবারের একটা সম্পর্ক আছে, হয়তো ফার্মেসি থেকে বা ডিসপেন্সারি থেকে খাবার কেনা, কিংবা যারা ইনস্ট্রাক্টররা থাকেন অনেক সময় কেউ কেউ হয়তো বলেন যে শরীরটাকে গঠন করতে হলে এক্সট্রা কিছু ফুডিং এর দরকার পড়বে, সেটা হয়তো কেমিক্যাল বেসড, এবং সেই খাবারটা আসলে শরীরের জন্য উপকারী কিনা বা নেওয়া ঠিক হবে কিনা। আমি এখানে বলতে চাই যে আমাদের দেহ মেশিন ঠিক রাখার জন্য আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস, মিনারেলস, তারপর ভিটামিনস, রাফিজ, এগুলো একটা ব্যালেন্সড পজিশনের দরকার। ব্যালেন্সড, এই ব্যালেন্স ডায়েটটা, এই ব্যালেন্সড উপাদানগুলো যদি আমরা খাওয়ার মাধ্যমে যদি আমরা পেয়ে যাই, জি, হ্যাঁ, তাহলে আমাদের সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, এখন সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে, এখানে কয়েকটা জিনিস আছে। সাপ্লিমেন্টটা কিন্তু ক্ষতিকর কিছু না, জি। কারণ এটা ওই যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলোর মানে যদি আমরা খাওয়া হজমের মাধ্যমে জি। যদি আমরা বডিতে এটা ইনকর্পোরেট করতে না পারি, হ্যাঁ, তাহলে সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। তবে সাপ্লিমেন্টের ব্যাপারে একটা যে জিনিস আছে, যে আমাদের দেশে যে সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় সেটা কিন্তু গভর্নমেন্ট মানে কোনো অনুমোদিত না, মানে সংস্থার থেকে অ্যাপ্রুভ না, যে আপনি নন লেবেলড কিছু ঢুকিয়ে দিয়েছেন কিনা সাপ্লিমেন্টে, যে আপনি অ্যামাইনো অ্যাসিড নিয়েছি, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, যে এর মধ্যে স্টেরয়েড ঢুকিয়ে দিলেন, যেটা ব্যান্ড। এইগুলো, এটা কিন্তু স্টেরয়েড বা অন্য কিছু উপাদান, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য উল্টো ক্ষতিকর, এবং শেষ পর্যন্ত যদি ডোপ টেস্ট হয় সেক্ষেত্রে সে কিন্তু একদমই ব্যান হয়ে যেতে পারে। এটা নন লেবেল যদি কোনো ইয়াতে থাকে, তাহলে সেটা তো ক্ষতিকর হবে। ওকে, আমি সাপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি ধারণা হচ্ছে যে আপনার যে আমাদের যে খাদ্য উপাদানগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা আমরা যদি খাওয়ার মাধ্যমে এটা হজম করতে না পারি বা আমরা নিতে না পারি, তখন এর পরিপূরক হিসাবে যেমন আমরা ভিটামিন বি কমপ্লেক্স আমার মনে হয় কিছু আলোচনা তোলা থাক অন্য একটা পর্বের জন্য, কারণ একটা পর্বের মাধ্যমেই বডি বিল্ডিং এর মতো ব্যাপক একটা জিনিসকে আমরা তো আলোচনা আনতে পারবো না। তবে এটিএন মেলা নিঃসন্দেহে বডি বিল্ডিং এর সাথে থাকবে বরাবরের মতো। দুজন প্রিয় মানুষ সুন্দর এই সকালে এটিএন স্পোর্টস টাইমকে সময় দিয়েছেন নজরুল ইসলাম এবং নুরুল ইসলাম নাইম। আশা করছি আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা আপনাদেরকে। আমরাও এটিএন বাংলাকে যে এই বডি বিল্ডিং কে ডেভেলপমেন্টের যে আপনাদের এই প্রোগ্রাম করার মাধ্যমে যে সহযোগিতা করেন, এবং অতীতেও বডি বিল্ডিং এর সাথে আপনারা অনেক সময় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন, এই জন্য আমরা বডি বিল্ডিং অর্গানাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাই।
দর্শক, আপনারাও চাইলে আপনাদের শরীরটাকে গঠন করবার জন্য স্থানীয় জিমে ভর্তি হতে পারেন, কিংবা যারা জিমে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন, বডিটাকে প্রপারলি বিল্ড করতে পারবেন, তারা একটা সময় ইনস্ট্রাক্টর হিসেবেও ক্যারিয়ার করতে পারবেন। কারণ বাংলাদেশের যে প্রফেশনাল যারা বডি বিল্ডার, তারা কিন্তু তাদের ক্যারিয়ার হিসেবে অনেক ভালো করছেন, যেটা 5 স্টার হোটেল কিংবা আরো সব প্রতিষ্ঠানগুলোতে সাথে কাজ করার সুযোগ তো থাকছে, বাহিনীতেও কাজ করতে পারবেন। আশা করছি আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সকলে ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।